একটা কাফনের কাপড় ছাড়া কিছুই নাই। রেফাত ভাই আলমিরার ভেতর থেকে কাফনের কাপড়গুলো নামিয়ে ফেলে সাথে সাথে একটা ব্যাগে ভরে ফেলেন এবং আলমিরার ভেতরে পরা পানি জাফরান মিশে ছিটিয়ে দেওয়ার সাথে সাথেই মেয়েটা সেখানে অজ্ঞান হয়ে যায়। মেয়েটা আর নড়াচড়া করছিল না। রেফাত ভাই বুঝে যায় ঘটনা কি। তো রেফাত ভাই বলেন যে আজকেই আসলাম, আজকেই বোঝার চেষ্টা করলাম কি হচ্ছে আপনাদের সাথে। আমি আজ রাতে জিজ্ঞেস করবো কাহিনী কি। কাফনের কাপড় কিন্তু পুরোনো, এখানে কিন্তু টুকরা, সুতরাং আপনারা একটু সাবধানে থাকবেন। এই বাড়ির ভেতরের লোকজনকে সাবধানে থাকতে বলবেন। এই বাড়িতে জালাল সাহেবের স্ত্রী থাকেন না, এই জালাল সাহেবের স্ত্রীটা পাশে থাকেন। জালাল সাহেব তার 110 বছরের মা, জালাল সাহেব অনবাবু পাশের বাড়িতে থাকেন, কিন্তু এই জিনিসটা পরে রিভিল হয়। রেফাত ভাই সেই পারিবারিক গোরস্থানে যায় এবং গোরস্থানের পাশে কিছুক্ষণ অবস্থান করেন। তিনি কবরস্থানের চারিপাশে লাল গিলাফ দেখতে পাচ্ছিলেন তা তিনি বুঝে উঠতে পারেননি। একটু ভয় পেতে শুরু করেন রেফাত ভাই। ঘটনা এখানে ভিন্ন। এই ভিন্ন ঘটনা জানতে হবে। কেন তিনি কবরস্থানের উপরে লাল গিলাফ দেখতে পাচ্ছে, এর সুরাহা বের করতে হবে। এখানে জালাল সাহেব তার মেয়ের কথা বলছে, কিন্তু ঘটনাটা কেমন একটা জলের মধ্যে ঘোলাটে হয়ে যাচ্ছে সবকিছু। রেফাত ভাই রাতের বেলা ওস্তাদদের স্মরণ করেন। ওস্তাদরা বলেন ওই বাসায় দেওজিনের রাস্তা না, খবর নিয়ে এসেছি, তুমি সেখানে আমাদের অনুমতি ছাড়া যাবে না। আমরা চাই না তুমি কোনো ক্ষতির সম্মুখীন হও। সেই বাড়িতে দেওজিনের অবস্থান আরো 7 বছর আগের থেকেই। সেই লোক তোমাকে কি বলেছে ঘটনা আমি জানি না। তো রেফাত ভাই বলেন তিনি বলেছেন তার বড় মেয়ে যেদিন চলে যায় সেদিন নাকি কেউ বুঝে ওঠার আগেই তিনি চলে যায় বাড়ি ছেড়ে যাওয়ার আগে মেয়েটা নাকি সারাক্ষণ চাপ্পলের দিকে তাকিয়ে থাকতো, সারাক্ষণ শুয়ে থাকতো। কেউ বাড়িতে বেড়াতে আসলে নাকি মেয়েটা সামনে পর্যন্ত যেত না, কোথাও যেতে চাইতো না, কারোর সাথে কথা বলতো না। এমনকি বাথরুমেও নাকি সে ঘরের ভেতরে করতে এরকম অপবিত্র করে ফেলেছিল তার ঘর। এরপরে হঠাৎ একদিন সে চলে যায় এবং কোথায় যায় কেউ বলতে পারে না। তো জালাল সাহেব অনেক খোঁজার চেষ্টা করেছে, কিন্তু কোথাও পায় না। 7 বছর ধরে নাকি সে নিখোঁজ। পুলিশের কথা তিনি তেমন একটা বলেন নাই, তবে বাড়িতে আমি যাওয়ার পর রেফাত ভাই বাড়িতে আমি যাওয়ার পর সমস্যা আছে এটা বুঝতে পারছিলাম। জালাল সাহেবের থেকে বেশি কিছু এরপর থেকে বেশি কিছু বলেন জালাল সাহেব আমাকে। তো এবার ওস্তাদরা বলে দেখো মেয়েটা যে বাড়িতে দেখেছো ওই মেয়েটা জালাল সাহেবের না। ইনফ্যাক্ট তার কোনো মেয়েই নাই, তার 3 ছেলে। তুমি ওই বাসায় ঢোকোনি, ওই বাড়ি জালাল সাহেবের না। এই বাড়ি হচ্ছে জালাল সাহেবের বড় ভাইয়ের বাড়ি। সেখানে অবস্থানরত একজন আমাকে বলল এই বাড়ির মালিক হচ্ছে এই মেয়েটা, যে মেয়েটা এখানে শুয়ে আছে, কারোর সাথে কথা বলে না। তুমি উত্তরে যে বাড়িটা দেখেছো ওইটা জালাল সাহেবের বাড়ি, আর যে কবরটা দেখেছো সেই কবরটা হচ্ছে জালাল সাহেবের এই মেয়েটার বড় বোনের কবর, মানে জালাল সাহেবের বড় মেয়ের কবর, মানে এই মেয়েটার বড় বোনের কবর। এই কাফিরদের সাথে কি হবে মৃত্যুর পর সেটা চিন্তা করলে গা শিউরে ওঠে। যাই হোক, এই কাফিরদের কথা বাদ, যাতে আল্লাহ বুঝবে জালাল সাহেব তোমাকে নিয়ে গেছে এই জন্য যে তার অন্যান্য ভাইরা তাকে প্রেসার দিচ্ছিল, এলাকার লোকজন প্রেসার দিচ্ছিল এই মেয়েটাকে কিছু একটা করতে হবে, ডাক্তার দেখে সুস্থ করতে হবে। যে ডাক্তার দেখানোর ঝামেলা থেকে এড়িয়ে যাওয়ার জন্য আগে যেহেতু কিছু কবিরাজ দেখেছে সে, তারা মনে করেছে যে তোমাকে দেখালে তাদেরকে আশেপাশে লোকজনকে দেখাবে যে তোমাকে দেখাচ্ছে, তো তুমি কিছু করতে পারবে সেটা তিনি চিন্তা করতে পারেনি। তা না হলে তুমি মেয়ের মাকে দেখো, ওখানে যদি কোনো সত্যতা দেখতে তাহলে তুমি মেয়ের মাকে দেখতে, আরো 4-5 জন মানুষ দেখতে যারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকতো মেয়েটার জন্য। এই মেয়েটার জন্য দুশ্চিন্তা দেখেছে শুধুমাত্র জালাল সাহেব। তুমি এক কাজ করো, মেয়েটার সাথে কথা বলো, ওর আশেপাশে একটা দেওজিন আছে যে আমাকে এসব ইনফরমেশন দিয়েছে, তুমি তাকে ডাকতে পারো নাকি দেখো। রেফাত ভাই দেরি না করে পরের দিন বাদ ঈশা সেই বাড়িতে যায়। সেই মেয়েটার ভেতর অনেকক্ষণ চেষ্টা করে সেই জিনকে নিয়ে আসবার চেষ্টা করছিল, কিন্তু সাড়া পাচ্ছিল না। একদম শেষ সময়ে হঠাৎ করে সাড়া পেয়ে ওঠে। মেয়েটার ভেতর থেকে একটা শব্দ আসে। তখন রেফাত ভাই বলে আমি আপনার সাথে কথা বলতে চাই। মেয়েটা বলে কি কথা? তো রেফাত বলে দেখুন আমরা মানব সম্প্রদায় থেকে কেউ ক্ষতি করিনি, তবে আপনারা কেন আমাদের ক্ষতি করতে চাইছেন? কেন পাপের বোঝা বইতে চাইছেন? সবাই আমরা মরে যাবো, আপনারাও মরবেন, তাহলে এসব কেন করবেন? পাপের বোঝা কেন বই বেড়াবেন? সেই বলে দেখ আমরা শয়তানের লোক, আমরা কি করব না করবো এগুলোর উপদেশ কেউ আমাদের দেয় না, আমরা নেও না। সময় নষ্ট না করে এখানে আমাকে ডাক দেওয়া হলো কেন সেটা বল। রেফাত ভাই বলে দেখেন এখন তো এখান থেকে বাঁচতে পারবেন না, দৌড়ের উপর থাকতে হবে। এখানে যারা এসেছে তাদের সাথে আপনারা কি করেছেন আপনারাই ভালো জানেন, তবে আমি আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি। যাই হোক, সেই হিসাবে যাচ্ছি না আপনি কোথা থেকে এসেছেন। যা কথা হচ্ছে সব উর্দুতে হচ্ছে। সেই দেও বলে তারা এসেছে আসাম থেকে, তাদেরকে একজন পাঠিয়েছে, যে পাঠিয়েছে সেই পাশের বাড়ির লোক, এই জালাল সাহেবের বন্ধু। আমাদের অনেক কিছুর বিনিময়ে এখানে প্রায় 8 বছর যাবত রেখেছেন। এখানে সব বিলীন হয়ে যাবার পর আমরা চলে যাব। রেফাত ভাই সূরা শুরু করলেন পড়া, আর তিনি ওই পাশ থেকে হাত দিয়ে দেখাচ্ছেন না তুমি কোনো সূরা পড়বে না। সাথে সাথেই পুরা গন্ধ বের হতে থাকে সেই শরীর থেকে। সেই দেও বলে
আমি বলছি আগে আমার ভাই বোনদের ছাড়ো। অন্যদিকে ওস্তাদরা প্রায় 4 জন ওদের ভাই বোনদের ধরে রেখেছিল। রেফাত ভাই একটু রাগের ভাষা বলে, কি করেছো বলো আগে, তারপর তোমাদের সাথে হিসাব নিকাশ করব। সেদিনটা ভেতর থেকে বলতে থাকে যে এই মেয়েটাকে মেরেছি এটাই হারামজাদির বোন, ওকে মেরেছি চাপকলের মধ্যে ধাক্কা দিয়ে, ওর মাথা ফেটে গিয়েছিল। সন্ধ্যায় বের হয়েছিল, টেনে হেঁচড়ে ওকে নিয়ে গেছিলাম গাছের ওপর, সেখান থেকে নিচে ফেলে দিয়েছি, নিচে ফেলে দিয়ে মেরেছি ওকে। এইটাকে মারতে পারলে পুরো কাজ সফল হবে। আর এই মেয়েও আমার কাছে আটকা, দেখবি কিভাবে আমরা আটকা, কিভাবে ওকে বাঁচাস দেখবো। রেফাতে বলে, দেখেন এই মরলে আমার কিছুই যায় আসে না, আমি চাই আপনারাও ভালো ভালো বাঁচেন, আমরাও আমাদের কাজ শেষ করে চলে যাই। সেই লাল গিলাফ দেখতে পাচ্ছিল, এটা সেই মেয়েটার বড় বোনের কবর। সেই মেয়েটাকে তিলে তিলে মেরেছে, মেয়েটাকে এবার মেন্টালি শেষ করে দিয়েছে চাপকলের মধ্যে তখন মেন্টালি শেষ করে দিয়ে চাপকলের মধ্যে ধাক্কা দিয়ে তারা মেরে ফেলেছিল, মাথা ফেটে গিয়েছিল। আর এই মেয়েটাকে প্রতিদিন একই দৃশ্য দেখানো হয় যে চাপকলের মধ্যে ওর বড় বোনকে জবাই করা হচ্ছে। রেফাত ভাইকে বলতে থাকে চাপকলের নিচে একটা ব্যাঙের শুকনো হাড়গোড় আর বিড়ালের কিছু হাড়গোড় রাখা আছে, আর মেয়েটার বড় বোনের কবরের ভেতরে রাখা আছে কাপড়ের বাকি সব টুকরো। এখন সময় বেশি নেই, মেয়েটা বেশি দিনের মধ্যে বাঁচবে, বেশি দিনের মধ্যে অল্প দিনের মধ্যে মারা যাবে। সেই কবরের ভেতরে একটা সাপ রাখা আছে, এই সাপটা এখন বেঁচে আছে কিন্তু কয়েকদিন পর মারা যাবে। সাপটা মারা গেলে এই মেয়েটা মারা যাবে। সাপের গলার ভেতরে একটা তাবিজ ঝুলানো আছে। সেই কথা শুনতে দেরি রেফাত ভাই সেখান থেকে উঠতে দেরি না। রেফাত ভাই সাথে সাথে সেই মেয়েটার পূর্বে বাবা মার সাথে কি হয়েছিল তা জানতে চায়নি। মানে রেফাত ভাই উঠেই গেছে ওখানে কি হচ্ছিল, বা এই যেহেতু জালাল সাহেব এসব করেছে, জালাল সাহেবকে আগে এই মেয়েটার বাবা মাকে মেরে ফেলেছে কিনা সেসব জিনিস আর রেফাত ভাই জানতে চায়নি। রেফাত ভাই টার্গেট ছিল যে মেয়েটাকে সেভ করা। তবে জালাল নামক কসাইগুলো কাউকে ছাড়ে না। জালাল তার ঘরে রেফাত ভাইকে নেয়নি। জালাল এও জানে না রেফাত ভাই যে ওই দিন রাতে সেই বাড়িতে এসেছে। রেফাত ভাই একা এসেছিল এবং চাপকলের নিচ থেকে উঠিয়ে ফেলা হয় সেসব পচা ব্যাঙগুলো, সাথে সেগুলোর হাড়। ভোর তখন 5টা। রেফাত ভাই ফজরের নামাজ পড়ার সাথে সাথেই চাপকলটা ভাঙার সময় দূর থেকে সেই মেয়েটা দাঁড়িয়েছিল, দেখতে পাচ্ছিল। মেয়েটা খুব দাপড়াচ্ছিল। রেফাত ভাইয়ের কাছেও কেউ আসতে পারছিল না, কারণ সেই দেওর ভাই বোনদের ওস্তাদরা আটকে রেখেছিল। কবরস্থানের মধ্যে সেই কুকুরের শব্দ পাওয়া যাচ্ছিল। কুকুরকে ঢিল দিলে যেরকম শব্দ আসে আগে বলেছিলাম, সেরকম শব্দ আসছিল। মায়া কান্নার শব্দ আসছিল। প্রচন্ড বাতাস বইছিল, বাতাসে সব উড়ে যাচ্ছে, গাছপালা নুয়ে যাচ্ছে। রেফাত ভাই অনেক কষ্টে কোদাল হাতে নিয়ে এক কোপ দিতেই সেই গ্লাসের মতো জিনিসটা, ছোট্ট একটা বাক্স পাওয়া যায় এবং ওই বাক্সের ভিতরে একটা সাপ পাওয়া যায় এবং সাপটা ওই বক্সের ভেতরেই ছিল। সাথে সাথে ওস্তাদরা সব নিয়ে যাচ্ছিল। কি করছিল এটা তারাই ভালো জানে। তবে রেফাত ভাই কখনো কিছু জানতে চায় না, তিনি সব জিনিস ফেরত দেন ওস্তাদের কাছে। তারা এগুলা কি করে। রাত 11টা বাজে তখন। ভোর ফজরের আজান রাত 11টা থেকে শুরু হয়ে গেছে এবং 11টা থেকে শুরু করে ফজর পর্যন্ত এই সব জিনিস চলতে থাকে। এই সব জালালের কাজ। ওই সব খেলা দিয়েছে ওই বন্ধুর মাধ্যমে, একটা শব্দের মাধ্যমে। গাছ থেকে গাছ এরকম করে রেফাত ভাই টর্চের আলোতে আর কিছুই দেখতে পাচ্ছিল না। এদিকে চাপকল ভাঙা পড়েছিল এক পাশ। রেফাত ভাই ঘরের বাইরে দাঁড়িয়ে এপাশ ওপাশ দেখছিল আরো কোনো কিছু সমস্যা আছে নাকি। এমন সময় ভেতর থেকে আস্তে আস্তে মেয়েটা বের হয়ে আসে। এই বাড়িতে কেউ থাকে না মেয়েটা ছাড়া। এমন এই ভুতুরের পরিবেশে কেউ ঝামেলায় পড়তে পারে বলে, এই ভুতুরের পরিবেশে এই মেয়েটা কিভাবে একা থাকলো, এটা হচ্ছে রেফাত ভাইয়ের প্রশ্ন। এগুলো কিভাবে সহ্য করলো। মেয়েটা জানে তার বড় বোন মারা গেছে, আর বড় বোন তার সামনেই মাথা ঘুরিয়ে চাপকলের উপর পড়ে যায়, মাথা লাগে চাপকলের সাথে। এরপর তার বড় বোন আর জাগেনি। কবর দিয়ে দেওয়া হয় এই জায়গায়। মেয়েটাকে জিজ্ঞেস করতে থাকে, তুমি এখানে আশেপাশে কোথাও চিনো যেখানে আমি তোমাকে এখন নামিয়ে দিয়ে আসতে পারবো? তখন মেয়েটা বলে, আমার নানির বাড়ি কাছেই, সেখানে আমাকে দিয়ে আসতে পারেন। রেফাত ভাই প্রায় ভোর হয়ে যায় তখন, সকাল 6টার দিকে সে এলাকায় পৌঁছে মেয়েটাকে তার নানির কাছে দিয়ে আসে এবং ভোরবেলায় সবাই জেগে যায়। মেয়েটার ওই বাড়িতে তার নানিকে পায়, তার মামাদেরকে পায়, কিন্তু যেহেতু ওই মুহূর্তে তার নানি সজাগ ছিল, তার নানিকেই মেয়েটাকে দিয়ে আসে। মেয়েটার নানিদেরও ওই বাড়িতে ঢুকতে দিত না এই জালালের টার্গেট পূরণ হোক। হয়তো সেই জমি পেশে অনেক খুশি, হয়তো কিছু একটা করবে সেই জায়গায়। এটা সে এরকম নিজেকে পাপী বান্দা হিসেবে না প্রমাণ না করেও পারতো, এটা সে ওদের কাছে চাইতে পারত। এরকম যাতে আত্মীয় স্বজন না থাকে, এটাই আমি আশা করি। কিছু জীবন একাই পার করার লাগে এবং একাই পার করা দরকার। এরপর থেকে রেফাত ভাই ওই এলাকায় যাওয়ার, ওই এলাকা থেকে সরে আসার পর কখনো ওই জায়গায় যায়নি দেখে জানতেও পারেনি মেয়েটা কিরকম আছে বা ওই জায়গার কি অবস্থা।
আত্মীয় যে আত্মার সম্পর্ক তা জালাল সাহেবদের মতো লোকজনকে দেখলে বোঝা যায়। এটা হচ্ছে রেফাত ভাইয়ের কথা। রেফাত ভাইয়ের এরকম আত্মীয় স্বজন খুব অল্প আছে, আপনারা জানেন সবাই। রেফাত ভাইয়ের ঘটনা আমরা লাস্ট উইকে আমরা শেয়ার করেছিলাম। রেফাত ভাইকে থ্যাংক ইউ সো মাচ। এটা আপনার থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক